গুলি তো বলছি তাই না, তারপরে আমি কিছু আমি কালীপদ হালদার, আমার বাড়ি নতুন বন্দরা। আমি মুক্তিযুদ্ধের সময় 1971 সনে আমার বয়স 20 বছর। আমি দোহার নবগঞ্জ কলেজের ডিগ্রির প্রথম বর্ষের ছাত্র। তো আজ 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস 2024। নিপীড়িত মানুষের মুক্তির মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিনে আমি বিনম্র শ্রদ্ধা জানাই। 7ই মার্চ আমি তখন ছাত্রলীগ করি, কলেজের ছাত্রলীগ শাখার সদস্য। 7ই মার্চ 1971 সনে বঙ্গবন্ধু সরোয়ার্দী উদ্যানে যে গুরুত্বপূর্ণ ভাষণ দেন যে আজকে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তো আমরা সেই লক্ষ মানুষের কণ্ঠে বঙ্গবন্ধুর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সেগুলি আমরা তখন আমি ব্যক্তিগতভাবে যাইতে পারি নাই। ওই দিন রেডিও নিয়ে বসে থাকি, কিন্তু রেডিওতে ওই দিন প্রচার করে না বঙ্গবন্ধুর ভাষণ, পরের দিন প্রচার করে। যাই হোক, আমরা বঙ্গবন্ধুর ডাকে, বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং তখন থেকেই আমরা মাঠে নেমে যাই। যে যদিও বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে নাই, কিন্তু স্বাধীনতা মুক্তি সংগ্রামের ডাক দিয়েছিলেন। ওইটাই আমাদের স্বাধীনতার ঘোষণা। যাই হোক, তখনই আমরা মাঠে সরে ছিটে যাই এবং সেই মার্চের সেই উত্তাল দিনগুলিতে আমরা নয়নশ্রী মাঠে আমাদের তখন 73-এর এমপি আমাদের বড় ভাই হারুনুর রশিদের নেতৃত্বে মিটিং করি, লাঠি মিছিল করি এবং মুক্তিযুদ্ধের জন্য আমরা প্রস্তুতি নেই। ইতিমধ্যে হারুন ভাই ভারতে চলে যান মে মাসের দিকে। তো তখন আমাদের এলাকা প্রায় নেতৃত্ব শূন্য হয়ে যায়। ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগাযোগ করেন আব্দুল মতিন চৌধুরী। মতিন চৌধুরীর বাড়ি আজিমনগর, কিন্তু উনি বান্দরা হোলি ক্রসের ছাত্র। উনি ওনার বোন, ওই ম্যাজিস্ট্রেট বাড়ি, ওইটার নাম মঞ্জু ভাইয়ের মা। তো উনি বোনের বাড়ি থেকে লেখাপড়া করছেন, হোলি ক্রসে পড়ছেন। উনি ক্যাপ্টেন হালিমের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং উনিও আমাদের বান্দরায় এসে আমার কাকা সন্তোষ, তারপরে আরেকজন মানে এতদ অঞ্চলের সবচেয়ে ভালো ছাত্র ছিলেন রাধা গোবিন্দ সাহা, তার সঙ্গে যোগাযোগ করে যে কে মুক্তিযুদ্ধে যাবে আমার সঙ্গে যোগাযোগ করতে বলো। তো সবাই আমরা যারা এখানে যুবক, আমি ওই সুরঞ্জন স্যার, তারপর স্বপন চক্রবর্তী, তারপরে রঞ্জনের ভাই সচিন পুরান বন্দরার, আমরা যোগাযোগ করতে থাকি। এখানে আব্দুল হাকিম বাদশো, তারপরে মাইনুদ্দিন দেওয়ান, সবাই উনি ডাকেন। তো আমরা উনি একদিন বর্ষাকালে জুন মাসের শেষের দিকে ওই তোরা স্কুলে, মানিকগঞ্জের ওই তোরা স্কুলে যেতে বলেন। মানে প্রথমে আজিমনগর, আগে বলে নাই, আজিমনগর থেকে আমরা নৌকায় যখন যাই, তখন তো বর্ষাকাল, নৌকায় যখন
আজিমনগর যাই, তখন ওনারা নির্দেশ দেয় তোমরা ওই তোরা স্কুলে চলে যাও। তো সেইখানে আমরা গিয়ে দেখি বহু লোকজন, মানে যুবক ছেলেরা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ক্যাপ্টেন হালিম, তারপরে আওয়ামী লীগের কামাল হোসেন, যিনি কি ওই যে পরবর্তীতে ক্যাপ্টেন হালিমের মেয়েকে বিয়ে করেন। যাই হোক, ওখানে দীর্ঘ আলোচনা হয় সারা রাত্রি। তো একটা জিনিস নিয়ে মানে বেশ তর্ক হয়, সেটা আমার এখনও মনে আছে। সেটা হলো ক্যাপ্টেন হালিম বলেন যে মুক্তিযোদ্ধা ইউনিট তৈরি করো তোমরা আবার, কিন্তু কামাল সাহেব বলেন যে আওয়ামী লীগের যে সংগ্রামী কমিটিগুলি আছে সেগুলি মুক্তিযোদ্ধা ইউনিট। তো এই অনেক বিতর্কের পরে শেষে সিদ্ধান্ত হয় যে মুক্তিযোদ্ধা ইউনিট গঠন করতে হবে। তখনকার পরিস্থিতি একটা ছিল, আর যুদ্ধের পরিস্থিতি আলাদা। আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ হলাম এবং ক্যাপ্টেন হালিম আমাদের শপথ বাক্য পাঠ করালেন। আমরা ভোরবেলা খিচুড়ি খেয়ে চলে আসলাম। তারপরেই আমরা বিভিন্নভাবে যুবক ছেলেদের এবং যারা আওয়ামী লীগ করে ছাত্র বুদ্ধিজীবী সবার সঙ্গে যোগাযোগ করি। আমি এক মায়ের এক ছেলে, তো আমি বাড়ির একটা ফলন্ত আম গাছ 80 টাকায় বিক্রি করে, মায়ের হাতে 70 টাকা দিয়ে 10 টাকা নিয়ে আমি মুক্তিযুদ্ধে চলে যাই। মা সবসময় শুনছি যে কান্নাকাটি করে। যাই হোক, তো ইতিমধ্যে আমাদের গ্রামের বাড়িতে চলে আসেন ডিএসপি নুরুল ইসলাম সাহেব। যে নুরুল ইসলাম সাহেব ওই বঙ্গবন্ধু যখন আক্রান্ত হয় তার বাড়িতে ডিউটিতে ছিলেন। যাই হোক, তখন উনি ওসি, তো ফরিদপুরে কোথাও উনি ওসি ছিলেন। উনি পাবনা হয়ে বহু যুদ্ধ করে উনি বাড়িতে চলে আসেন। আমরা ওনার সঙ্গে যোগাযোগ করি সব সময়। ওনার বাড়ি আবার আমার বাড়ি নতুন বন্দরা, ওনার বাড়ি হলো রাউথাটি, এপার ওপার। তো ওনার সঙ্গে যোগাযোগ করার পরে আমরা ওইখানে ওই তখনকার ওই এপিআর আপেল উদ্দিন আহমেদ আপেল, সেই আমাদের এই অস্ত্র চালনারা শেখায়, রাইফেল ট্রেনিংটা দেয়। তারপরে আরও জামান সাহেব ওই তোতালের দিকে বাড়ি, উনিও আমাদের সেই তোতাল গির্জায়, বাংলা বাজার, তারপরে তাসল্লা নিয়ে ট্রেনিং দেয়, তাকেও স্মরণ করি। তো শেষ পর্যন্ত মতিন চৌধুরী আমাদের সঙ্গে যোগাযোগ করতেন। পরে ক্যাপ্টেন হালিম মাঝে মাঝে আসতেন। তো আমরা ওইখান থেকে বান্দরা ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করি, হরিরামপুর যাই, কিন্তু কোনো স্থায়ী ক্যাম্প ছিল না। তারপরে এই সেপ্টেম্বরে 14 তারিখে পাক হানাদার বাহিনীর একটা লঞ্চ নবগঞ্জ থানা থেকে বের হয়ে বারোয়াখালীর দিকে যায়। তখন বেলা 2:30। তো এই যখন লঞ্চটা বারোয়াখালীর দিকে যায়, ওই দিন ছিল শুক্রবার বা বারোয়াখালী হাট। তো আমরা মনে করি যে হাটে লুটপাট করার জন্য এবং হত্যাকাণ্ড চালানো যাবে, কিন্তু এদিক সংবাদ শুনে কেউই আর হাটে ছিল না, সেখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই। তো আমরা মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নিলাম যে এই লঞ্চটাকে আমরা আক্রমণ করব। তখন আমরা নুরুল ইসলাম সাহেবের কাছে গেলাম। নুরুল ইসলাম সাহেব বললো যে এই যে 7টা রাইফেল আছে, তোমরা কয়টা নিবে আর আমরা কয়টা নিয়ে যুদ্ধ করব। যাই হোক, তোমরা নয়নসিটিতে রইলো যে তোমরা ওইদিকে যাও। আমাদের 2টা রাইফেল দিল, আর আমাদের কাছে বাদশু মিয়া সাহেব আমাদের দিল বন্দুক, একটা ডাবল ব্যারেল বন্দুক আর একটা সিঙ্গেল ব্যারেল বন্দুক। তো এই দিয়ে আমরা মনে করলাম যে আজকে যুদ্ধ করব। তো এদিকে
আমরা বাজারে আসছি পর বাজারের লোকজন ধরছে যে তোমরা বাজার থেকে কোনো আক্রমণ করতে পারবে না। দুইটা বাজার, নতুন বান্দরা বাজার, পুরাতন বান্দরা বাজার। এই নতুন বান্দরা বাজার, পুরাতন বান্দরা বাজার এই ইতিমধ্যেই তখন 5টা বেজে যায়। এইদিকে দোহারে যে ইকরাশি পোদ্দার বাড়ি যে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল, তারা সংবাদ পেয়ে তারা বান্দরাতে চলে আসে এবং আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়। আমরা বলি যে বাজারে এই না করে, স্ট্রেঞ্জ না করে, এখানে আক্রমণ না করে আমরা একটু নামার দিকে যাই, ওই মলাশিকান্দা মাঠের দিকে বা স্কুলের দিকে, হলি ক্রস হাই স্কুলের ওইখান থেকে আক্রমণ করি। তো ওরা বলে না, এখানে যে 3 নদীর পার, এখানে ভালো পজিশন আমরা নিতে পারবো। তখনই তো আমরা অনুরোধ করা সত্ত্বেও তারা ওই বাজারে মানে স্ট্রেঞ্জ করা শুরু করলো এবং ওইটি সুইটেবল প্লেস ওনারা মনে করলো, আমরাও তাই মনে করলাম। কিন্তু আমরা একটু ওই নদীর ঘাটের দিকে, ওই মলাশিকান্দা মাঠের দিকে আমরা চলে গেলাম। কিন্তু সেখানেও আমরা কোনো সুবিধাজনক কিছু পেলাম না। ওইখানে বড় বড় ধানের নৌকা, তারা আমাদের অবজেকশন দিল। আমরা শেষ পর্যন্ত হলি ক্রস হাই স্কুলের সেমিনারির পেছনে চলে গেলাম। সেখানে ওই মেহেন্দি গাছের নিচে আমরা পজিশন নিলাম। আর এদিকে সন্ধ্যা, ওই গোধূলি লগ্নে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই ওই বারোখালি থেকে লঞ্চটা চলে আসছে। তো লঞ্চটা নয়নশ্রী পার ঘেঁষে, নয়নশ্রী মাঠ ঘেঁষে ওরা নবগঞ্জে চলে যাবে। কেন জানি একটা গুত্তা দিয়ে ওই 2 বাজারের মাঝখানে নদীতে, ইসামতি নদীতে, ইলশামারি নদীতে লঞ্চটা থামাইছে। তখন ইকরাশির আর ওই ওই মুক্তিযোদ্ধারা, ওই বান্দরা বাজারে ইকরাশি ক্যাম্প থেকে, মানে পোদ্দাবাড়ি ক্যাম্প থেকে যে মুক্তিযোদ্ধারা এসেছিলো, তারা ওইখানে ব্রাশ ফায়ার করে। ওই লঞ্চের সম্মুখে দাঁড়িয়েছিল ওদের কমান্ডার। তো সেই কমান্ডারের মানে গুলি লেগে সে পড়ে যায় এবং নদীতে পড়ে যায়। কিন্তু তাকে আর খুঁজে না পেয়ে ওরা তাড়াতাড়ি লঞ্চ চালিয়ে চলে যায় নবগঞ্জে। তো এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে। ওইখান থেকে আরেকটা ওই পাকিস্তানি বাহিনী ইপিআর, ও পানিতে লাফ দেয়। সে ওই ধানের নৌকার মানে ফাঁক দিয়ে সে ওই যে আমরা নদীর দিকে, তখন তো সন্ধ্যা হয়ে গেছে, নদীর দিকে পজিশন নিয়ে আসি, ও আমাদের পিছনে দিয়ে চলে গেছে। সে আমাদের দেখছে কিন্তু আমরা ওকে দেখিনি। আমরা তো লঞ্চে কিন্তু যাবে, আমরা সেই দিকে তাক করে আছি অস্ত্র নিয়ে। যাই হোক, বান্দরা যুদ্ধ শেষ পর্যন্ত ওই পরের দিন সকালে ওই ওদের কমান্ডারের, ওদের লঞ্চের যে সামনে দাঁড়িয়েছিল ডেকে, তার লাশ ভেসে উঠে নদীতে, শুনছি যে বাররাঘাটে। তো সেখানে ওই তাকে পরবর্তীতে থানায় নিয়ে আসে। তো যাই হোক, এখানে আমাদের নবগঞ্জ থানায় কয়েকটি যুদ্ধ হয়েছে। বান্দরা যুদ্ধ 1971 সনের 14 সেপ্টেম্বর, কলকবা পানেলা যুদ্ধ 4 অক্টোবর। সেখানে যুদ্ধ হয়েছে পাক বাহিনীর সাথে এবং সেখানে আমাদের একজন মারা যায়, তার নাম আমির হোসেন। আর যুদ্ধ হয়েছে মরিচা, যুদ্ধ হয়েছে গালিমপুর। ওদের লঞ্চে আক্রমণ করা হয় এবং ওইখানে পাক বাহিনীকে অনেক হত্যা করা হয়। অনেকেই ধরে, ওদের তো অ্যারেস্ট হয় না, অনেকেই মানে হ্যাঁ অনেককেই হত্যা করা হয়, কিন্তু মুক্তিযোদ্ধাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না।
তো পরবর্তীতে আমাদের ক্যাম্পটা ছিল সাদাপুর ক্যাম্প। এইটাই ছিল পশ্চিমাঞ্চলে, মানে দুইটা ভাগ ছিল তখন। আমাদের নবগঞ্জটা দুইটা ভাগে বিভক্ত ছিল। একটা হলো থানাটা ছিল একেবারে মাঝামাঝি। কলকপা যে থানা, ওই থানায় তো ছিল না, পাক বাহিনী ছিল না, কেন ওই থানাও আক্রমণ করে এক সময় ওই আগুন জ্বালিয়ে ওই পাক বাহিনীর বিরুদ্ধে মানে থানা আক্রমণ করা হয়। সেখানেও এরা ওই শেষ পর্যন্ত আশ্রয় নেয় নবগঞ্জ স্কুলে। যাই হোক, সেই নবগঞ্জ স্কুল থেকেই থানা এই পাক হানাদার বাহিনী মুভ করত। তো আমাদের ক্যাম্পটা ছিল সাদাপুর ক্যাম্প, ওই রহমান ব্যাপারীর বাড়িতে, ওই সাদাপুর খালের পশ্চিম পাশে আমরা থাকছি, বান্দুরা ইউনিয়নে। তো ওইখানে আমরা একটা মাইন ফিট করে রাখতাম ওই পূর্ব পারে। তো এটা ওদের মানে ইনফরমেশন হয়তো ছিল। তো আমরা ওই সাদাপুর ক্যাম্প করার পরে আর কোনো পাক বাহিনী দুহার বা নবগঞ্জ থেকে এই ব্রিজ পার হওয়ার সাহস করতো না, বা পার হয় নাই। শেষ পর্যন্ত আমরা এই সাদাপুর ক্যাম্প থেকে কলকপা ওই আনন্দ কুটিরে, আমাদের প্রফেসর সাহেবের এখন যে বাড়িটা দিছে ওই বাড়িতে ক্যাম্প করছি। তারপরে কলকপা ওই নবগঞ্জ দুহার কলেজের যে শিক্ষকরা ছিলেন, ওইটাও ছাত্রাবাস ছিল, ওই ক্যাম্পে আমরা আশ্রয় নেই। তো পরবর্তীতে আর কোনো পাক বাহিনী এদিকে মুভ করে নাই। আচ্ছা, তবে পাক বাহিনী প্রথম দিকে মুভ করছে এবং তারা মানে ক্ষয়ক্ষতিও করছে। সেটা হলো জুলাই মাসের দিকে ওরা হাসনাবাদে কিছু বাড়িঘর পুড়িয়ে দেয়। তারপরে ওই বান্দুরা যুদ্ধের পর, সেপ্টেম্বর 14 বান্দুরা যুদ্ধের পর জয়পাড়া থেকে একটা পাক হানাদার বাহিনী এসে হাসনাবাদ গ্রামে ঢুকে সেখান থেকে 8 জন ছেলেকে ধরে নিয়ে যায় সেই ইকরাশি মসজিদের পিছনে নদীতে। তাদের হাত বেঁধে, চক্ষু বেঁধে ব্রাশ ফায়ার করে তাদের মেরে ফেলে। তাদের মধ্যে ছিল ব্রজ, শঙ্কর, দিলীপ সহ 8 জন। তাদেরও স্মরণ করি। মুক্তিযুদ্ধের সময় তাদেরকে নির্মমভাবে হত্যা করে পাক হানাদার বাহিনী। তো এইভাবে আমি পশ্চিমাঞ্চলের কথা বললাম। পশ্চিমাঞ্চল আমরা হরিরামপুর সেই প্রফেসর রোপের পর্যন্ত যোগাযোগ রাখি। ক্যাপ্টেন হালিম, মতিন চৌধুরী, পরবর্তীতে আঙ্গুর ভাই আসেন ইন্ডিয়া থেকে। ওনার সঙ্গে উনি এসে পরের দিনই ওই গালিমপুর পাক হানাদার বাহিনী যে লঞ্চটা ঠেকে থাকে সেই লঞ্চ আক্রমণ করে এবং ওনারা যুদ্ধে জয় হয়। তারপরে আমরা এই সাদাপুর বা কলকপা ক্যাম্প থেকে আঙ্গুর ভাই কিছুদিন আমাদের সেই আন্দারকোঠা ওই রায়মশাইয়ের বাড়ি, ওইটা বলে বিল্ডিং একটা দেখছি আমরা, সেখানে ক্যাম্পে আমাদের নিয়ে রাখে। আমরা সেখানেও থাকি এবং আমরা সব ছাত্র, শ্রমিক, কৃষকের ছেলেরা কেউ কিন্তু যুদ্ধ কী জিনিস আমরা জানতাম না। তারপরেও আমরা সেখানে সাহসিকতার সঙ্গে পাক হানাদার বাহিনীকে মোকাবেলা করছি, যুদ্ধ করছি। যাই হোক, আমি আমার বান্দুরা ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের কথা বলছি, যারা আমাদের সঙ্গে, যেহেতু আমি বান্দুরা ইউনিয়নের সাবেক কমান্ডার, তাদের নামগুলি আমি বলি। আমাদের সঙ্গে ছিলেন শেখ আব্দুল রফিক, উনি ইন্ডিয়ান ট্রেন্ড, সাদাপুর বাড়ি। কাজী বিল্লাল হোসেন, ওনার বাড়ি পুরাতন